This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, আজ রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ হলো না। 15 দিনের মধ্যে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন পুরনো বিজ্ঞপ্তি মেনে 7% সংরক্ষণই দিতে হবে। আজকে দ্বিতীয় ব্রেকিং, অভিষেকের বৈঠকে গড় হাজির কল্যাণ সিগনিফিকেন্ট। লোকসভায় দলনেতা হিসেবে প্রথম বৈঠক অভিষেকের, আর প্রথম বৈঠক এড়িয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বড় খবর আজকের। তৃতীয় ব্রেকিং, ভারত মার্কিন শুল্ক যুদ্ধের আবহেই পুতিন ট্রাম্প বৈঠকের সম্ভাবনা। আগামী সপ্তাহে পুতিন ট্রাম্প বৈঠক হতে পারে। অপারেশন সিঁদুরের পর আরো এক যুদ্ধ, আমেরিকার বিরুদ্ধে ভারতের এসপার ওসপার। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের লড়াই জারি, এমনটাই সূত্রের খবর। সূত্র বলছে রপ্তানিকারীদের পাশে দাঁড়াতে দেওয়া হবে স্পেশাল প্যাকেজ। আজকে 4 নম্বর ব্রেকিং, ট্রাম্পের শুল্ক চাপে কড়া জবাব নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর বার্তা, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয়, কড়া বার্তা। বড় মূল্য চোকাতে হলেও দেশের স্বার্থই আগে, মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। 5 নম্বর ব্রেকিং, ভারতের ওপর শুল্ক বোঝা তীব্র সমালোচনা করেছে রাশিয়া। বড় খবর নিঃসন্দেহে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদে বাধ্য করা হচ্ছে। ট্রাম্পের বিবৃতি অন্যায্য বললেন পুতিনের মুখপাত্র পেসকভ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 6 নম্বর ব্রেকিং, ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন। আজকের বড় খবর, চলতি মাসেই ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট। আজই মস্কোয় ডোভাল পুতিন বৈঠক হচ্ছে, নিঃসন্দেহে বড় খবর। 7 নম্বর ব্রেকিং, ডিএ মামলায় ফের সুপ্রিম কোর্টের তিরস্কার রাজ্যকে। ফের মানে গতকালও এবং আজকেও রাজ্য সরকারই বিভ্রান্তি তৈরি করছে। কড়া পর্যবেক্ষণ বিচারপতির, বলেন তারই সুযোগ নেওয়ার চেষ্টা করছে রাজ্য। অত্যন্ত কড়া পর্যবেক্ষণ। 8 নম্বর ব্রেকিং, পরশু তিলোত্তমা খুনের বর্ষপূর্তি। সিবিআই তদন্তে চূড়ান্ত হতাশ তিলোত্তমার মা বাবা। সিবিআই সদর দপ্তরে দরবারের পর তারা ক্ষোভ উগরে দিয়েছেন। সিবিআই হতাশ করেছে, সাফ বলেছেন তিলোত্তমার মা বাবা। 9 নম্বর ব্রেকিং, রাহুল গান্ধী নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল অভিষেক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ওরা 2 পা এগোলে আমরা 4 পা এগোবো, দলীয় বৈঠকে মন্তব্য অভিষেকের, বলছে সূত্র। আজকে 10 নম্বর ব্রেকিং, বিজেপির হয়ে ভোটার লিস্ট করছে কমিশন। নতুন করে তোপ দেখেছেন রাহুল গান্ধী। বিহারে খসড়া তালিকায় কোনো দল আপত্তি জানায়নি। রাহুলের অভিযোগ উড়িয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। কোলাজটা দেখে নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝে গেছেন কোন ঘটনার কথা বলবো। আপনি নিশ্চয়ই আমাদের নিয়মিত দর্শক, ভাবছেন নিশ্চয়ই কালকের খবর আজকে কেন দেখাচ্ছি। হ্যাঁ, গতকাল আমরা দেখিয়েছিলাম এই খবর, কিন্তু আজকে সেটা নতুন করে দেখাচ্ছি না, দেখাচ্ছি তার কারণ আছে। যে ছবিগুলো আপনাদের দেখালাম না, বিশ্বাস করুন এই ছবিটা যখন আজকে আমরা প্রথম দেখি তখন রাগে মাথা গরম হয়ে গিয়েছিল। আবার বলছি, ইমোশন সংযম করতে হয়, আমাদের সংযত থাকতে হয়। তো প্রচণ্ড রাগ হয়েছিল এই প্রথমবার। আতঙ্কে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না আমাদেরও। স্কুল পড়ুয়া এইটুকুটুকু সব বাচ্চা পুলকারে যাওয়ার সময় সমস্ত সমেত ধপাস। কারণটা কি? তারা ভ্যানে খাঁচার মধ্যে শিশুরা ছটফট করছে, বেরিয়ে আসতে পারছে না, খাঁচাটা তো বন্ধ, আর্তনাদ করছে এবং আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিভাবে বেরোবে তারা? যেখানে পড়েছে সেখানে রাস্তাটা শুধু মানে কি বলবো, এটা এক ধরনের ফার্স। ওটা কোনো রাস্তাই নয়, একটা আস্ত পুকুর। মানে উন্নয়নের মুখে না জামা ঘষে দিয়েছে আজকে এই ছবি। আমি জানি না এটা ছবিটা দেখে যারা বড় বড় অনেক সময় কথা বলেন, সহজ কথায় বাতেলা, তারা লজ্জা পাবেন কিনা।
কাল যখন আপনাদের ওই ঘটনার কথা জানাচ্ছিলাম, ওই ছবি দেখাচ্ছিলাম, তখন এটা ছিল আমার প্রতিক্রিয়া। সত্যি খুব সঙ্গত কারণেই আমার রাগ হয়েছিল এবং তাই রাগের কথা বলেছিলাম। ওই রাস্তায় আজ সকাল থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। সেখানে হেলিকপ্টার কামানের বদলে আর্থ মুভার, রোড রোলার। TV9-এর খবরের জের অবশেষে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। মুর্শিদাবাদের পলসন্ডা মোড় থেকে লালবাগগামী যে রাস্তা রয়েছে বিভিন্ন জায়গায় খাল এবং খন্দে ভর্তি ছিল এবং তার ফলে ঘটেছিল দুর্ঘটনা। খুদে পড়ুয়াদের যে স্কুল ভ্যান, সেই স্কুল ভ্যান উল্টে গিয়ে জখম হয় 4 জন। সেই ঘটনার পর আমরা খবর পরিবেশন করি। এরপর নড়ে চড়ে বসে প্রশাসন। আজ সকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু সেই রাস্তা মেরামতির কাজ চলছে। ইটের টুকরো দিয়ে সেই যে খাল অংশ ছিল সেই সব অংশ কিন্তু ভর্তির কাজ চলছে এই যে জাতীয় সড়ক সংলগ্ন পলসন্ডা মোড় সেই এলাকায়। এখানে রয়েছে ঠিকাদার সংস্থার লোকজন। 4-5 দিন আগে আমরা সদরঘাটে দিয়ে করছিলাম, তারপরে এদিকে তাড়াতাড়ি এসে আবার ঝামাগালা দিতে শুরু করেছি। শুনলেন তো ঠিকাদারের লেবার কন্ট্রাক্টর কি বলছেন। তারা সদরঘাটে কাজ করছিলেন, তাড়াতাড়ি তাদের নিয়ে আসা হয়েছে এই পলসন্ডা মোড়ে। কাল ঠিক এই পলসন্ডা মোড়ে এখানেই এবড়ো খেবড়ো উন্নয়নের ধাক্কায় খুদে স্কুল পড়ুয়াদের ভ্যানটা উল্টে গিয়েছিল, জখম হয়েছিল 4 বাচ্চা। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। দেখুন, দিনের পর দিন আমরা যখন এইসব ছবি দেখাই, এই জেলায় ওই জেলায় কত খারাপ রাস্তা, এই গ্রামে সেই গ্রামে কত রাস্তা বেহাল বলুন তো। হাজারে হাজারে শয়ে মানুষকে রোগী নিয়ে যেতে নাকানি চোবানি খেতে হচ্ছে। কই রোজগার কাজে বিপদে যেতে হচ্ছে, কত বিপদে পড়তে হচ্ছে কত মানুষকে। ছেলেমেয়েরা স্কুলে যেতে বিপাকে পড়ছে। তা প্রত্যেক দিন সেই সব রাস্তা যে সারাই হচ্ছে এমন তো নয়। আমরা দেখালাম আর সঙ্গে সঙ্গে মেরামত হয়ে গেল। বহু ক্ষেত্রে হয়, বহু ক্ষেত্রে হয় না। কিন্তু এরম ক্ষেত্রে আগে হয়, মানে উল্টে গেলেই পাল্টে যাবে। মনে আছে সেই স্লোগান, উল্টে দেখুন পাল্টে গেছে। এখানে উল্টে গেল ভ্যানটা, আমরা দেখালাম। তারপর সেই এলাকার পরিস্থিতি, রাস্তার পরিস্থিতি বদলে যাচ্ছে। খুদে পড়ুয়ারা যদি ওই ভ্যান বোঝাই অবস্থায় কালকে না পড়ে যেত, তাহলে এই রাস্তা আজকে হলফ করে বলতে পারি মেরামত হতো না। এতদিন তো হয়নি। অর্থাৎ কার্য হতে গেলে একটা কারণ তো লাগবেই। ঠিক যেমন গত 3রা আগস্ট আরামবাগে দেখা গেল জোর কদমে চলছে রাস্তা সারাইয়ের কাজ। 5ই আগস্ট কামারপুকুরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই 2 নম্বর রাজ্য সড়ক এবং 7 নম্বর রাজ্য সড়ক জরুরি ভিত্তিতে মেরামতি চলছে। যেমন দুর্গাপুজোর সময় মা এলে যেমন আমরা ঘর যেমন ঝাড়পোছ করি, যেমন পরিষ্কার করি, তেমনি আমাদের তো বাংলার মাউনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসছেন। ওই জন্যই একটু পরিষ্কার, মানে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর মুখ্যমন্ত্রী চাইছি, মুখ্যমন্ত্রী যদি এলে রাস্তা ভালো হয়, তাহলে মুখ্যমন্ত্রী মাসে একবার করে সব রাস্তায় ঘুরুক, আসুক, তাহলে রাস্তাটা ভালো, রাস্তা পথঘাট ভালো থাকবে। তাহলে মুখ্যমন্ত্রীর যে পথে যাওয়ার কথা থাকে সেই পথ কিন্তু ঠিক সারাই হয়ে যায়, চুপচাপ সারাই হয়ে যায়, জনতার দাবিতে নয়। খুদে পড়ুয়া বোঝাই ভ্যান উল্টে গেল, তখন রাস্তা সারাই হয়। নবগ্রামের এমএলএ কানাই মণ্ডলের অজুহাতটা আপনাদের একবার শোনাই। আজকে যদি পূর্ত দপ্তর কাজটা করে কারো সংবাদে, তাহলে সেটা হচ্ছে তবুও ভালো যে রাস্তাটা হচ্ছে। আর যারা টুইট করছে তাদেরও অন্তত আমি বলে রাখি, দেশে বিজেপি গভর্নমেন্ট চলছে, তারা যদি আমাদের রাজ্যের পাওনা টাকাটা দিয়ে দেয়, এখন প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। রাজ্য সড়ক শুধু না, প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলি, সেগুলিকে বর্ষার মধ্যে যেভাবে খারাপ হয়েছে অতি বর্ষার কারণে, সেগুলিকে আমরা দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে পারি, মেরামত করতে পারি, ভালো করতে পারি। এমএলএ অজুহাত দিচ্ছেন, বলাটা হয়তো ঠিক নয় আমার, কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি। কেন বলছি জানেন? উনি বলছেন কেন্দ্র টাকা আটকে রেখেছে। হ্যাঁ, কেন্দ্র টাকা আটকে রেখেছে, অনেক দুর্নীতির অভিযোগ আছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে। তো আমাদের পুরনো কাসুন্দি শুনতে শুনতে কান পচে গেছে। কিন্তু রাজ্য সরকারের হাতে টাকা নেই। আমি যুক্তি দেব, রাজ্যের প্রায় 45,000 ক্লাবকে এই তো 2 দিন আগের ঘটনা 1,10,000 টাকা করে দিতে কত খরচ হয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। অনুদান এবার বেড়েছে, তাহলে 495 কোটি টাকা। আমি একবারে আক্ষরিক ফিগারটাই বললাম। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাজ্য সরকার খরচ করছে 8,000 কোটি টাকা। তা সেটা তো আছে বলেই খরচ করছে নাকি? তার মানে সরকারের টাকা নেই, এটা কিন্তু বাজে কথা। কেন্দ্র রাজ্য এই সংঘাত আগেও ছিল,
ভবিষ্যতেও থাকবে। তার কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে যে সাপে নেউলে সম্পর্ক, তাতে টাকা সহজে আসার কথাটা এটা মানুষ জেনে গেছে। কিন্তু যে প্রাইমারি নিডসগুলো আছে সাধারণ মানুষের, সেগুলো তো আগে পূরণ করুন। বাড়িতে আগে তো লোকে বাথরুমটা ঠিকঠাক রাখে, রান্নার গ্যাস কেনে, তারপরে তো লোকে ওয়াশিং মেশিন কেনে, নাকি আগে এসি কেনে তারপরে বাড়ির চৌকাটটা মেরামত করে? কোনটা আগে করে বলুন তো? এই জন্যই বলছিলাম যে এমএলএ সাহেব যে যুক্তি দিচ্ছেন সেটা ঠিক নয়, ধোপে টেকে না। এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী অনায়াসে বলে দেন তিনি নিজে না চাইলে তাকে কেউ হারাতে পারবে না। আমি যদি নিজে মনে করব সেদিন আমাকে হারাতে পারবেন। আমি যদি নিজে মনে করব না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। নেতারা ভারী ব্যস্ত, এসব রাস্তাঘাটের দিকে মন দেওয়ার মতো সময় তাদের নেই। আরো কত বড় কাজ আছে তাদের হাতে। কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন, আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। আপনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন। ফর্ম ফিল আপ করবেন না, আপনার কথা কেউ শুনবে না। ভোটার লিস্টের এই যে বিশেষ নিবিড় সংশোধনী, এর সঙ্গে এনআরসিকে দিব্যি জুড়ে দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। 29শে জুলাই বিহারের সমস্তিপুরে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছে ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে, কিন্তু সেই খবরকেও টেনে আনলেন তৃণমূলের নাম্বার 2। Well, when you ask me about Election Commission, yesterday I saw there has been a residential certificate issued under the name of Donald Trump. The CEC will be able to answer why Mr. Trump imposed 50% tariff on India, or maybe when Mr. Donald Trump come to cast his vote for the Bihar election, he will be in a suitable position to ask him this question. বুঝতে পেরেছেন, ছিল স্যার, চলে গেছে ব্যাপারটা শুল্কে এবং ভারতের বিদেশ নীতি, ভারতের কূটনীতি এইসবে। অভিষেক ব্যানার্জি বলছেন, আপনাদের শোনালাম, আমেরিকা ভারতের রফতানির ওপর 50% শুল্ক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এ নিয়ে তোলপাড় হচ্ছে। অভিষেক বাবুর প্রশ্ন, ট্রাম্পের জন্য ভোটের প্রচার কে করেছিলেন? এই ব্যর্থতা কার? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিডের 1 মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল? ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাসে কে? Who said this? I present to you my friend, India's friend, the President. Who said this? The United States of America, Mr. Donald Trump. দিল্লি যাওয়ার পথে অভিষেক বাবু যখন কলকাতা বিমানবন্দরে এই কথা বলছেন, তখন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে 4 অফিসারকে সাসপেন্ড করতে বলায় কালও তিনি নির্বাচন কমিশনকে টার্গেট করেছিলেন, আজও করেছেন। ওনারা সাসপেন্ড করবেন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছেন? ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। কে ঠিক বলছেন বলুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? মমতা অভিষেক বলছেন নির্বাচন কমিশনের কাজ শুধু ভোটের সময়, কিন্তু ভোটার লিস্ট ছাড়া ভোট হবে কি করে? আর সেই ভোটার লিস্ট বানানোর কাজ তো নির্বাচন কমিশনকেই করতে হবে, এটাই তো স্বাভাবিক, সংবিধানে তো তাই আছে। সেই কাজে যুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা তো সবাই সেই কমিশনেরই কর্মী। নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা হয় যখন, তখন রাজ্য সরকারের অফিসার হোক, কেন্দ্র সরকারের অফিসার হোক, তারা অন ডেপুটেশন, ডিমড অন ডেপুটেশন হয়ে যায়। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় তাকে ধরে নেওয়া হয় যে সে ডেপুটেড। সেখানে দাঁড়িয়ে সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার
নির্বাচনী অফিসারের আছে। মুখ্যমন্ত্রী আইন দেখেন না, লাইনদারি করেন, আর এসব বলে আবার গিয়ে দিল্লিতে লাইন করবেন। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথাকে যদি ঠিক বা সত্য বলে ধরতে হয় তাহলে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল, কিন্তু কেন? একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মানুষ এতদিন ধরে যে নির্বাচন দেখে এসেছেন, এবারে হয়তো তার থেকে অন্য কোনো নির্বাচন দেখবেন এবং রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি জেহাদি মুক্ত, অনুপ্রবেশকারী মুক্ত, ত্রুটি মুক্ত একটা নির্বাচনী যে তালিকা সেটা প্রকাশ হবে। তিনি বাংলা বাঙালির জন্য একেবারে কেঁদে আকুল। কোন বাংলা বাঙালির গল্প নাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে এখন তো এসআইআর শুরুই হয়নি। শুরু হওয়ার আগেই যদি কেউ মৃত্যু ঘণ্টা শুনতে পায়, তার জন্য তো আমাদের কিছু করার নেই। দেখুন, সহজ করে বলি, বিজেপি যেটা বোঝাতে চাইছে যে নিবিড় সংশোধন হলে ভোটার তালিকা থেকে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমানদের নাম কাটা যাবে, তাহলেই তৃণমূল চিৎপটা। সেই ভয়েই ভোটার তালিকার নিবিড় সংশোধনকে আটকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বিজেপি বলতে চাইছে। সেই জন্যেই বাঙালিয়ানার আবেগে এই সময় প্রত্যেক দিন শান দিয়ে চলেছেন। এরই মধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন কাল তিনি একটা বোমা ফাটাবেন। এক্স হ্যান্ডেল দেখবেন, আমি ডকুমেন্ট দিয়ে দেব। আইপ্যাক কিভাবে জেলা শাসকদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেবো বাংলায়। শুভেন্দু অধিকারী কাল বোমা ফেলবেন। আইপ্যাক কিভাবে জেলা শাসকদের প্রভাবিত করছে, মানে এইটা হচ্ছে বারুদ। শুভেন্দু যে বোমা ফেলবেন তার বারুদ হচ্ছে আইপ্যাক সংক্রান্ত, তার তিনি তথ্য দেবেন। রাহুল গান্ধী বলেছিলেন তার কাছে অ্যাটম বোমা আছে। আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বোমা দেগেই দিলেন রাহুল। जब तक इलेक्शन कमीशन कॉम्प्रोमाइज्ड है, जब तक वोटर लिस्ट कॉम्प्रोमाइज्ड है, तब तक ना ईवीएम से कुछ होगा ना मैन्युअली होगा। पॉइंट ये नहीं है कि बीजेपी जीत रही है, कांग्रेस हार रही है। पॉइंट है कि हियर देयर इज क्लियर प्रूफ, 100% प्रूफ that elections are rigged in India. Not 99%, 100%. This, what has happened in Mahadevapura, is the destruction of democracy, and there are the groups of people who are doing it. जो आपका वोट है उसे चोरी किया जा रहा है। 5 तरीके हैं, ब्लैक एंड व्हाइट। इलेक्शन कमीशन को बहाने नहीं बनाने चाहिए। इलेक्ट्रॉनिक वोटर लिस्ट हमारे हवाले कर देनी चाहिए। सीसीटीवी फुटेज हमें दे देना चाहिए। और मैं सिर्फ राहुल गांधी नहीं बोल रहा हूं, मैं कांग्रेस पार्टी का नेता हूं, और जो मैं बोल रहा हूं वो सारे के सारे ऑपोजिशन लीडर्स ने भी बोला है। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে রাহুল গান্ধী বলতে চাইছেন, অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন বিজেপিকে ভোট চুরি করে সাহায্য করছে, অর্থাৎ কমিশন চুরি করার ব্যবস্থা করে দিচ্ছে। তিনি সরাসরি কমিশনকে কাঠগড়ায় তুলছেন। কাল এই ইস্যুতে বিহারের স্যার এবং অন্যান্য রাজ্যে যে স্যার আসবে তার ঠিক আগে আগামীকাল বিরোধীরা একযোগে নির্বাচন কমিশন, নির্বাচন সদন দিল্লিতে যেটা হেডকোয়ার্টার্স, ঘেরাও করবে। তৃণমূল সহ সব বিরোধী দল সেখানে থাকার কথা। স্ট্র্যাটেজি ঠিক করতে আজ রাহুল গান্ধীর দেওয়া নৈশভোজে থাকবেন বিরোধী নেতারা, মানে ইন্ডিয়া জোটের নেতারা। তৃণমূলের তরফে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে নৈশভোজে যাচ্ছেন, রাহুল গান্ধী আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি যাব। এসআইআর নিয়ে কোনো কথা হলো স্পিকারের সাথে? না, আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক, এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি। যারা দিনের পর দিন বাংলার সঙ্গে প্রতারণা করেছে, বঞ্চনা করেছে, বিমাতৃসুলভ আচরণ করেছে, সেই কংগ্রেস তৃণমূলের পাশে, তাও আবার বাংলা ভাষা নিয়ে। এ তো মজার ব্যাপার। রবীন্দ্রনাথকে প্রথম বাংলা ভাষায় কনভোকেশন মিটিংয়ে বক্তৃতা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছিলেন। আজকে মানুষের অত্যাচার হচ্ছে বাংলায়। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে। রাজস্থানে অত্যাচার চলছে।
আমি তো খবর পেলাম এতটাই অস্থির হয়ে গেছেন যে বাংলা চলচ্চিত্রে নায়কদেরকে ফোন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা নিয়ে টুইট করো, ডাইরেক্টরদেরকে ফোন করছেন ডাইরেক্ট। একজন বিখ্যাত বাঙালি অভিনেতাকে, যিনি খুব বিখ্যাত অভিনেতা, নাম বলছি না, তাকে ফোন করে টুইট করতে বাধ্য করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলা সিনেমা যারা শেষ করে দিয়েছে, বাংলার কালচার যারা শেষ করে দিয়েছে, বাংলার সংস্কৃতি যারা শেষ করে দিয়েছে, তারা বড় বাংলা প্রেমের কথা বলছে। মানুষ এদেরকে চিনে ফেলেছে, কারণ বাংলার নাক কেটে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষের কাছে। যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করার দরকার নেই। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে। আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। আমার এখানে যে 1.5 কোটি বাইরের লোক কাজ করে, তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে? কে বলছেন আসতে? ঘাটাল দাসপুরের লোকেদের। ঘাটাল অত বোকা নয়। আরে মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে। এটা আমার গভর্নমেন্ট 10 লাখের রোজগার আছে। আপনি বলছেন চলে আসুন, 1000 টাকা দেব। আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা, যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান। বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? উনি এত দাম্ভিক, উনার অভাব আছে। চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে। একদম মালা কিনতে পারেননি। বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি। নিজের গলার উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে, তাও পুলিশের হাত দিয়ে। শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে। আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি? আপনি কে হরিদাস? দেখুন, আমার এই 25 বছরের রাজনীতি কভার করার কেরিয়ারে মার্জনা করবেন আমাকে এটা বলতে হচ্ছে, হেন কোনো রাজ্য নেই যে এই ভারতে আমি যেখানে রাজনীতি বা ভোট কভার করিনি। সেটা মেঘালয় থেকে উত্তরপ্রদেশ, সমস্ত জায়গায়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমি কিন্তু সব জায়গায় দেখেছি যে যখন প্রশ্নটা উন্নয়নের, সেখানেও কিন্তু টাফ রাজনীতি আছে পক্ষ এবং প্রতিপক্ষের মধ্যে। কিন্তু প্রথম কথা এক হচ্ছে রাজনৈতিক খুনোখুনি, সেটা একেবারে নেই, যেটা শেষে বিহারে ছিল, কোথাও নেই, শুধু বেঙ্গলে আছে। আর একটা উন্নয়নের কাজ, যেটা বিরাট অঞ্চলের মানুষ ধরুন সেটা নিয়ে ভুক্তভোগী, সবাই মিলে বসে তার একটা সমাধান বের করা, এই কালচারটা অন্যান্য রাজ্যে এসে গেছে। হ্যাঁ, আমি উত্তরপ্রদেশের কথাও বলছি, ঝগড়া হয় কিন্তু তারা বসে না শুধু বাংলার শাসক আর বিরোধী। যদি কখনো এইরকম হয় জানবেন সেদিন বাংলায় সূর্য পশ্চিম দিকে উঠেছে। ঘাটাল মুখ্যমন্ত্রী গেলেন, এখন আজকে চলে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু কারোরই ইন্ডিভিজুয়াল গিয়ে কোনো লাভ হয় না। তারা যদি বসেন তাহলে ঘাটালের মানুষ হয়তো অনেক দ্রুত পরিত্রাণ পেতে পারতেন। দেখুন, কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। ব্যাস, আর কি চাই? শুরুতেই গল্প শেষ। রাজ্যের বিরোধী দলনেতা বলেই দিলেন মোদির গ্যারান্টি, ঘাটাল মাস্টার প্ল্যান হলো বলে। তবে দাম দিতে হবে। 26-এ বিজেপি এলে টুক করে হয়ে যাবে সব কাজ, তার দাবি অন্তত এটাই। এবং সেই সঙ্গে রাজ্যের শাসক দলকে খোঁচা থাকবে না, তা হয় তার টার্গেট বাধা খোদ মুখ্যমন্ত্রী। চটি পরে নেমে ক্যামেরা সামনে একটু খিচ মেরি ফটো। এমন খোঁচাখুচি যে হতে চলেছে তা অবশ্য তিনি বুঝিয়ে দিয়েছিলেন ঘাটালে পা রাখার আগেই। মুখ্যমন্ত্রী দেখা করলে বিরোধী দলনেতা দেখা করতে পারে না, অনুমতি নিতে হবে। সবাই ডাঙ্গায় দাঁড়িয়ে আছে, মানস ভূঁইয়া, দীপক অধিকারী,
আর উনি একটু জল তুলে একটু ছবি তুললেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরকে আগাগোড়া বিঁধেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুদিন আগে শুনিয়ে গেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তার প্ল্যান প্রোগ্রাম। ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার, ঘাটালের এমপি এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএমএসপিদের নিয়ে জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। 500 কোটি টাকা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগবে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। যা দাঁড়াচ্ছে শাসক বিরোধী দুজনের প্ল্যান রেডি, শুধু 26টা উতরতে হবে, তাহলেই তত্পরিয়ে এগোবে কাজ। যে ঘাটাল ডুবে থাকে আজকাল তা নাকি শুকনো থাকবে, এমন দিন আসবে, নেতাদের দাবি এমনটাই। নৌকায় করে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন এই প্রতিবাদ সভাতে যোগ দিতে। নৌকায় করে তারা কিন্তু কর্মী সমর্থকরা ঘাটালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসছেন। বেশিরভাগ মানুষ নৌকায় করেই আসছে। মূলত কি প্রতিবাদটা ঠিক এই জায়গা থেকেই? অ্যাকচুয়ালি তাই, আমাদের বিরোধী দলনেতা বানভাসীদের সঙ্গেই দেখা করতে আসছে। সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী, যিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ। টুপি পরাতে আসেন আরেকজন চাকর মানুষ মিয়া মেদিনীপুরের লজ্জা। এ বলে আমায় দেখ, ও বলে আমায়, কিন্তু ঘাটাল কি দেখাচ্ছে? সেখানে ছবিটা সেই এক দুর্ভোগ, জল যন্ত্রণা থেকে মুক্তি নেই। এদিনের সভা থেকেই ঘাটালে বিজেপির তরফে আলাদা করে ত্রাণ শিবির করা হবে বলে ঘোষণা করা হয়। বিরোধী দলনেতা জানান আগামী 14, 15 ও 16 আগস্ট 3 দিন ধরে ঘাটালে তাদের ত্রাণ শিবির হবে এবং 15ই আগস্ট তিনি নিজে আসবেন। মানে আমরা ওরা শেষ নয়, আসলে সবে শুরু। 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব আর আপনাদের খাওয়াবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো? এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।